আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে বোর্ড এক্সাম, মাথার উপর অনেক টেনশন। একদিকে হলো টেস্ট কেমন হলো, কি করলাম না করলাম সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। আবার বোর্ডে যদি একই অবস্থা হয় তাহলে যে আমরা বিপদে পড়বো সেটাও আমরা বুঝে গেছি। সো এই সব কিছু মিলে মনে হলো আমাদের একটা ভিডিও করা দরকার, যেখানে আমরা বলবো যে কিভাবে পড়লে তোমার মার্কসটা তুমি বাড়াইতে পারবা। সো প্রথমে আমি যদি বলি যে টেস্ট এক্সাম শেষ, এখন থেকে কিন্তু তোমার আসল বোর্ড এক্সামের প্রিপারেশনটা শুরু করতে হবে। এখন এই যে টেস্ট এক্সামটা হইলো, এটাকে তুমি কিন্তু একদমই তোমার ফাইনাল রিপোর্ট হিসেবে ধরবা না, এটাকে তুমি ডায়াগনস্টিক রিপোর্ট হিসেবে ধরবা। তার মানে এইটার মাধ্যমে তুমি বুঝে গেলা যে তোমার অবস্থাটা কোথায়, কোন কোন চ্যাপ্টার তোমার ভালোভাবে পড়া হয় নাই, কোন কোন চ্যাপ্টারে তুমি খুব ভালো পারতেছো, কোথায় থেকে এমসিকিউ আসলে তুমি আটকে যাচ্ছ। এই সব কিছু তুমি কিন্তু টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝে গেছো, এবং এই টেস্ট পরীক্ষাটা তোমার একটা ইমপ্রুভমেন্ট টুল হিসেবে কাজ করা দরকার। এই টেস্ট পরীক্ষা থেকে তোমার আসলে শিখা দরকার যে কোন কোন চ্যাপ্টার, কোন কোন সাবজেক্টের উপর তুমি এখন আসলে গুরুত্ব দিবা। এবং আমি দেখো এখানে লিখে রাখছি যে টেস্ট এক্সাম যেটা দেখিয়েছে, যেই তোমার উইক পয়েন্ট দেখায় দিছে, সেই উইক পয়েন্ট নিয়ে কাজ করাই এখন তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই উইক পয়েন্ট গুলো যেন তোমার না থাকে বোর্ড এক্সামের সময়, সেই উইক পয়েন্ট গুলো যেন তোমার স্ট্রং জোন হয়ে যায় বোর্ড এক্সামের সময়। এটা তোমাকে এখন ওই দিকেই মনোযোগ দিতে হবে। এরপর আমি যদি বলি যে ভাইয়া এসএসসি এক্সামে সবচেয়ে বড় ভুল কোনগুলা, এসএসসি এক্সামের সবচেয়ে বড় যে ভুল প্রিপারেশন নেওয়ার সময়, সেটা হলো আমরা সব সাবজেক্ট একই দিনে একই সাথে পড়ার চেষ্টা করি। তোমরা অনেকেই আসো যারা একই দিনে বাংলাও পড়তে থাকো, একই দিনে ইংলিশও পড়তে থাকো, আবার একটু ম্যাথ করো, আবার একটু ফিজিক্স দেখো, আবার একটু বিজিএস পড়ো। এই যে সব সাবজেক্ট একটু একটু করে দেখতেছো, এটা কিন্তু তুমি স্কুলে থাকাকালীন সময় কাজে দিলেও তোমার বোর্ডের সময় কিন্তু এটা তেমন একটা কাজে দিবে না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তুমি সব সাবজেক্ট একই দিনে একসাথে পড়ে কোনো লাভ হবে না। তোমাকে যেটা করতে হবে, একটা সাবজেক্ট নিয়ে যখন তুমি পড়তে বসবা, ওই সাবজেক্টে ওই চ্যাপ্টারটা শেষ না হওয়া পর্যন্ত উঠা যাবে না। তার মানে তুমি যদি আজকে জেনারেল ম্যাথ করতে বসো, জেনারেল ম্যাথে অধ্যায় 3 বা অধ্যায় 4 এটা তুমি শেষ করে তারপরে উঠবা। এমন ভাবে শেষ করতে হবে যেটা তোমার শুধু আজকে না, তোমার বোর্ড এক্সাম পর্যন্ত তোমার যেন ওই জিনিসটা মনে থাকে। এবং এই যে আমি পড়তেছি, আমি একটা চ্যাপ্টার শেষ করে উঠবো, এই চ্যাপ্টারটা আমি শেষ করব কিভাবে? আমি কি শুধু ভিডিও দেখে বলবো যে আমার চ্যাপ্টার শেষ? না, শুধু ভিডিও দেখে বললে হবে না। শুধু ভিডিও লাইভ ক্লাস করে আমি বলতে পারবো না যে আমার চ্যাপ্টারটা শেষ, আমি যে কোনো প্রশ্ন আসলে পারবো। আমাকে যেটা করতে হবে, ওই লাইভ ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস বুক সলভ করতে হবে, মূল বই সমাধান করতে হবে, আমাদের যতগুলো ম্যাটেরিয়ালস আছে, পিডিএফ আছে, সব শেষ করে ফেলতে হবে। তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার আসলে পুরো চ্যাপ্টারটা শেষ হয়েছে। এছাড়াও রিভিশন ছাড়া সামনে আগানো, এটাও কিন্তু একটা বড় ভুল। কেন? কারণ তুমি ধরো আজকে জেনারেল ম্যাথে চ্যাপ্টার 3 পড়ছো, কিন্তু তোমার 1 মাস পরে তোমার কিন্তু একটা ভালো রকমের চান্স আছে এই চ্যাপ্টার 3 কিছু অংশ ভুলে যাওয়া। এবং তুমি নিজে চিন্তা করো, এখন যদি আমি তোমাকে অন্য একটা সাবজেক্টের উপর প্রশ্ন করি, তুমি কিন্তু আটকায় যেতে পারো। এতে কিন্তু হতাশ হয় কিছু নাই। তোমাকে যেটা করতে হবে, যখনই যে সাবজেক্টে যে কোনো টপিকে তুমি আটকায় যাবা, ওই চ্যাপ্টারটা বা ওই টপিকটা তুমি সাথে সাথে রিভিশন দিয়ে ফেলবা। এবং এই রিভিশনটা কিভাবে দিতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো। সো রিভিশন দিতে হবে, রিভিশন ছাড়া সামনে আগানো যাবে না। আর হলো অনেকে তোমরা ভয় পাচ্ছ যে আল্লাহ আমাকে দিয়ে মনে হয় জিপিএ 5 আসবে না, আমার মনে হয় 1250 বেশি নাম্বার আসবে না, আমি এই ভয়গুলো পাচ্ছি। এবং এই ভয় পেয়ে অনেকে হতাশ হয়ে যাচ্ছ, ডিপ্রেশন কাজ করছে, এবং মনের মধ্যে একটা আসলে চাপা ভীতি কাজ করতেছে যে আমাকে দিয়ে মনে হয় হবে না। এবং এইটা ভেবে তোমরা যতটুকু পড়ালেখা করতে এখন সেটাও হচ্ছে না। তো এই জিনিসটা করা যাবে না। তুমি যতই ভয় পাও, যতই তোমার দুশ্চিন্তা হোক, তোমার পড়াশোনার মাধ্যমেই এই ভয়কে জয় করতে হবে। পড়াশোনার মাধ্যমেই এই পরীক্ষা যে ভীতি বা রেজাল্টের ভীতি, এই ভীতিটা কাটাইতে হবে, দূর করতে হবে। সো তোমাকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। এবং এই পড়াশোনার মধ্যে তুমি যে ভালো ফলাফল করবা, তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কোথায় কোথায় ভুল করতেছো, ওই জিনিসগুলো আইডেন্টিফাই করা, ওই জিনিসগুলো লিখে ফেলা। ধরো তুমি একটা এক্সাম দিছো, সেই এক্সামে তোমার হয়তোবা 6টা এমসিকিউ ভুল হইলো, ওই ভুলগুলো তুমি শিখে ফেলবা। ধরো তুমি কোথাও পড়তে বসলা, কোনো অঙ্ক সমাধান করতে বসলা, ওই অঙ্কের 2 নাম্বার লাইনটা তুমি ভুল করলা, ওই 2 নাম্বার লাইনটা শিখে ফেলতে হবে। তার মানে যত জায়গায় তুমি ভুল করবা,
সেই ভুলগুলো তোমার নোট ডাউন করে রাখতে হবে, লিখে রাখতে হবে। এবং তুমি যদি ভুলগুলো লিখে রাখো তাহলে বোর্ড পরীক্ষার আগে দিয়ে তুমি কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় ওই জিনিসগুলো যদি একবার রিভিশন দিয়ে যাও তাহলে এই ভুলটা তোমার বোর্ড পরীক্ষাতে হবে না এবং জিপিএ 5 পাবা এবং ভালো একটা নাম্বার পাবা। এখন আমি যদি বলি যে সাকসেস ফর্মুলাটা কি ভাইয়া, তাইলে সাকসেস ফর্মুলা হলো এই যে এই চারটা, খুবই ইজি। তুমি যদি এসএসসি তে জিপিএ 5 পেতে চাও এবং ভালো একটা নাম্বার পেতে চাও, তোমাকে কিন্তু খুব কঠিন কিছু করতে হবে না। মাত্র এই চারটা কাজ তুমি যদি নিয়মিত করো, রেগুলার বেসিসে করো এবং প্রতিটা চ্যাপ্টারের জন্য যদি এটা অ্যাপ্লাই করো, তাহলে তুমি সাকসেসফুল হবাই হবা। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো কনসেপ্ট বোঝা, কনসেপ্ট বুঝতে হবে। এটা বেসিক যে জিনিসটা সেটা বুঝতে হবে। বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, যেটাই হোক, এই জিনিসটার যে বেসিক সেটা তোমাকে বুঝতে হবেই। কারণ বোর্ডে যদি বানিয়ে প্রশ্ন দেয়, তুমি যেন লিখতে পারো, তুমি যেন ওই বানানো অঙ্কটা সলভ করতে পারো, এই জন্য কনসেপ্ট তোমাকে বুঝতেই হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এরপর প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা। শুধু ভিডিও দেখলে হবে না। আমি ভাইয়া ভিডিও দেখে ফেলছি, আমি ইউটিউব থেকে ভিডিও দেখে ফেলছি, আমি আমার অ্যাপ থেকে ভিডিও দেখে ফেলছি, আমি প্লেলিস্ট দেখে ফেলছি, আমার মনে হয় চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। না, শুধু দেখলে হবে না, তোমাকে লিখতে হবে। ওই চ্যাপ্টারটা তুমি দেখছো, ঠিক আছে, এখন অঙ্কগুলো তুমি হাতে নিজে নিজে করো, ওইটার উপর সিকিউ গুলো নিজে নিজে হাতে প্র্যাকটিস করো, ওইটার উপর একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে ফেলো। তোমার প্র্যাকটিস না করলে ওই যে কনসেপ্ট যেটা শিখছো সেটা কিন্তু 100% তোমার মেমোরিতে গাঁথবে না, ওইটার উপর তোমার দক্ষতা আসবে না। এবং শুধু প্র্যাকটিস করলে হবে না, প্রতিবার রিভিশন দিতে হবে। রিভিশন তোমাকে দিতেই হবে। কারণ আমি যেটা বললাম একটু আগে, তুমি আজকে যেটা পড়ছো এমন হইতে পারে 1 মাস পর তুমি ভুলে গেছো, 2 মাস পর সেটা ভুলে গেছো, হতাশ হয় কিছু নেই, সাথে সাথে ওই জিনিসটা রিভিশন দিয়ে ফেলবা। রিভিশন তোমাকে দিতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, এক্সাম স্কিল মানে প্রেজেন্টেশন, এটা হচ্ছে খাতায় কিভাবে লিখবা, এই জিনিসটা তুমি আগে থেকে তোমার মাথায় সেট করে ফেলো। তোমরা অনেকে পরীক্ষার হলে বসে চিন্তা করো যে ক নাম্বারটা আমি কতটুকু লিখবো, খ নাম্বার কতটুকু লিখবো, গ নাম্বারটা কত বড় লিখবো, আমি কি এটা 1 লাইন, ওটা 3 লাইন, এটা কি হাফ পেজ, কতটুকু লিখবো, এটা পরীক্ষার হলে বসে তুমি চিন্তা করো। না, পরীক্ষার হলে বসে এগুলো চিন্তা করা যাবে না, এগুলো বাসা থেকে তোমাকে সেট করে যেতে হবে। তুমি বাসা থেকে সেট করে যাবা যে আমার একটা বাংলার সিকিউতে আমি এত পেজ লিখবো, আমি বাংলার রচনাতে এত পেজ লিখবো, ইংলিশের রিঅ্যারেঞ্জটা আমি এইভাবে সুন্দর করে অ্যান্সারটা লিখবো, আমি এখানে সুন্দর করে বক্স করব, পেন্সিল দিয়ে বক্স করব নাকি কলম দিয়ে বক্স করব, সেই সব কিছু তুমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে দেন তুমি পরীক্ষার হলে যাবা। পরীক্ষার হলে বসে তোমার নতুন কোনো স্টাইল আবিষ্কার করা যাবে না। পরীক্ষার হলে বসে নতুন কোনো নিয়ম বাইক করা যাবে না যে আমি এইভাবে আমার শূন্যস্থান পূরণ লিখবো। না, তোমার বাসা থেকে সেট করে তারপরে পরীক্ষা হলে যাবা। ঠিক আছে, কোনটা কিভাবে লিখবা, পরীক্ষার খাতায় কোনটা কিভাবে ডিজাইন করবা, আঁকবা, সবকিছু তুমি বাসা থেকে সেট করে যেতে হবে। কারণ মনে রাখো, এসএসসি কিন্তু পড়াশোনা না, মানে শুধু পড়াশোনা না, এখানে প্রসেস একটা বড় একটা ব্যাপার। তুমি কিভাবে খাতায় লিখতেছো সেটা একটা বড় ব্যাপার। তোমার খাতা সাজানোর উপর তোমার নাম্বার ডিপেন্ড করবে, তোমার সিকিউ বা এসকিউ নাম্বারগুলো ডিপেন্ড করবে। ঠিক আছে, তুমি হয়তো বা সুন্দর কথা লিখছো কিন্তু তোমার প্রেজেন্টেশনটা সুন্দর না, তাহলে তোমার এই লেখার প্রসেসটা সুন্দর হয় নাই, তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবা না। যেমন আমাদের গতবার নিবিড় যে ফার্স্ট হলো কিন্তু 1300-তে 1284-85 নাম্বার পেয়েছে। সো এত বেশি নাম্বার পেয়েছে, আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে পাইছো, ও বলছে ভাই আমি টু দা পয়েন্টে লিখতাম, পয়েন্ট পয়েন্ট করে লিখতাম, আলাদা বুলেট করে লিখতাম, আমি অনেক ডায়াগ্রাম এঁকে দিতাম, একদম সুন্দর প্রেজেন্টেশন, ওর খাতাটা খুব সুন্দর থাকতো। সো একটা টিচার বা যা খাতা যে দেখতেছে উনি দেখা মাত্র বুঝে যেত যে এখানে আসলে কি বলতে চাচ্ছে। তো তুমি যদি প্রসেস ঠিক করো, লেখায় প্রসেস ঠিক করো, তাহলে কিন্তু তুমি খুব ভালো নাম্বার পেয়ে যাবা। এখন আমি যদি একটু সাবজেক্ট ওয়াইজ কথা বলি, সাবজেক্ট ওয়াইজ কথা বললে ফার্স্ট হচ্ছে ম্যাথ বা সায়েন্স, এই টাইপের সাবজেক্ট গুলোতে মনে রাখো তোমার কনসেপ্টের উপর বেশি জোর দিতে হবে এবং প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা তার জন্য কি করতে হবে, 5 থেকে 10টা বেসিক প্রশ্ন সলভ করবা, সেই সাথে এমসিকিউ সমাধান করবা। আমি একটা টপিক পড়লাম, আমি ধর গতির উপর একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, এখন এই কনসেপ্টটা আসলে আমি বুঝছি কিনা তার জন্য আমি 5 থেকে 10টা এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অথবা সিকিউ, ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলক অথবা গ, এই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব এবং এমসিকিউ দাগাবো, ওই টপিক বা ওই চ্যাপ্টারের উপর এমসিকিউ দাগাবো।
এবং ফর্মুলা লিস্ট, এটা অনেকেই তোমরা করো না, কেন করো না আমি জানি না। তোমার একটা ফর্মুলা লিস্ট থাকা উচিত, তোমার গণিতে একটা ফর্মুলা লিস্ট থাকা উচিত, তোমার ফিজিক্সে একটা ফর্মুলা লিস্ট থাকা উচিত, তুমি যদি অর্থনীতি হও অর্থনীতি একটা ফর্মুলা লিস্ট থাকা উচিত, গ্রাফের লিস্ট থাকা উচিত, চিত্রের লিস্ট থাকা উচিত। লিস্ট মানে একটা খাতা, ওই খাতার মধ্যে তুমি সকল ফর্মুলা লিখে রাখবা, বায়োলজির সকল চিত্র সুন্দর করে আঁকা রাখবা, ফিজিক্সের সকল সূত্র লিখে রাখবা, একক লিখে রাখবা, মাত্রা লিখে রাখবা, ইংলিশের ভোকাবুলারি লিখে রাখবা, বাংলা শব্দার্থ লিখে রাখবা। তাহলে কি হবে, মেইন পরীক্ষার সময় তুমি সুন্দরভাবে রিভিশন দিতে পারবা। শুধু ওই খাতাটা দেখলে কিন্তু তোমার হয়ে যাবে, সকল ফর্মুলা তোমার মাথার মধ্যে চলে আসবে। সো ফর্মুলা খাতা এখনই বানানো শুরু করো, একটা খাতা যেটার মধ্যে সকল মেইন জিনিসগুলা, সকল বেসিক গুলো লেখা থাকবে, একবার দেখলে তোমার জন্য সকল ফর্মুলা মাথায় চলে আসে। বাংলা ইংলিশের জন্য যেটা বলছি সেটা হচ্ছে যে কমন প্যাটার্ন, যেটা এই প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। তার মানে আমার কি টাইপের রিঅ্যারেঞ্জ আসতেছে, কি টাইপের ভাব সম্প্রসারণ আসতেছে, রিসেন্টলি কোন টপিকের উপর রচনা লিখতে দিচ্ছে, এই জিনিসগুলোর প্যাটার্ন যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তুমি আগে থেকে ওইভাবে প্রিপারেশন নিতে পারবা। ওই টপিক সম্পর্কে তুমি আরো কিছু পয়েন্ট নোট ডাউন করে নিতে পারবা, যেন আসলে তুমি সুন্দর করে বানায় লিখতে পারো। এবং তোমরা সবচেয়ে বড় ভুল যেটা করো, বাংলা ইংলিশ ভাষায় কখনোই লিখো না, পরীক্ষার হলে প্রথমবারের মতো লিখতে যাও এবং তখন তোমার মাথায় স্ট্রাকচারটা থাকে না যে কোনটার পর কোনটা লিখবো, দুঃখিত। সো এই যে স্ট্রাকচার যদি না থাকে যে আমি কোনটার পর কোনটা লিখবো, আমি আবেদনপত্রে বা অনুচ্ছেদ লেখার সময় কোনটার পর কোনটা লিখবো, এই সাজানো স্ট্রাকচার না থাকলে প্রথমবার লিখতে গেলে তুমি বিপদে পড়বা। তো বাসায় অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিসটা লিখে লিখে করতে হবে। কার জন্য? বাংলা ইংলিশের জন্য। আর আইসিটি বিজিএস এর জন্য শর্ট শর্ট নোট রেডি করবা, ঠিক আছে? কারণ ওই ছোট ছোট নোট থেকে অনেক এমসিকিউ আসে, তোমার যেন কোনো এমসিকিউ মিস না হয়, এখানে যেন তুমি ফুল নাম্বার পাও। এজন্য আইসিটি এবং বিজিএস থেকে ছোট ছোট নোট রেডি করবা। এবং এটা শুধু আইসিটি এবং বিজিএস না, সবগুলোর জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে নিয়মিত রিভিশন দেওয়া। প্রতিটা জিনিস তুমি এক ঝলক দেখে ফেলবা, এক ঝলক দেখে ফেলবা যে আমি কালকে কি পড়ছিলাম, আজকে সারাদিনে কি পড়ছি, এক মাস আগে কি পড়ছি, এক ঝলক দেখে ফেলবা। দেখে ফেললে এই যে নিয়মিত যে রিভিশন, দেখতে দেখতে জিনিসটার উপর তোমার এক্সপার্টিস চলে আসবে, ঠিক আছে? ওকে, এখন আমি যদি বলি প্রতিদিন কিভাবে পড়বো ভাইয়া, প্রতিদিন কিভাবে পড়বো, এই যে ডেইলি স্টাডি রুটিন, এটা একদম রিয়েলিস্টিক কথা আমি বলছি, রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিক। তোমরা অনেকে ভাবো যে আমি 12 ঘন্টা করে পড়ে ফেলবো। তুমি যদি নিয়মিত প্রতিদিন 12 ঘন্টা পড়তে পারো আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে স্কুলে যাওয়া, তারপর শিখতে ক্লাস করা, শিখতে এক্সাম দেওয়া, এইটা বাদে তুমি যদি নিজে নিজে, এখানে আমি নিজে নিজে পড়ার টাইমটা দিছি, শুধু নিজে নিজে পড়বো, তো সকল কিছু বাদে, তোমার ক্লাস কোচিং সব বাদ দিয়ে, এক্সাম দেওয়াটা সব বাদ দিয়ে, তুমি যদি নিজে নিজে প্রতিদিন প্রতিদিন যদি নিজে নিজে 4-5 ঘন্টা পড়তে পারো, এটাই এনাফ, এটাই এনাফ। 4-5 ঘন্টা যদি তুমি নিজে নিজে পড়তে পারো, এটাই এনাফ। সব বাদ দিয়ে বলতেছি, স্কুল, শিখো, এক্সাম দেওয়া, কোচিং সব বাদ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, বাসার টিচারও যদি থাকে, ওই টিচার সব বাদ দিয়ে শুধু নিজে নিজে পড়বো। 4-5 ঘন্টা পড়তে পারলে মোর দেন এনাফ। এটা কিভাবে পড়বো? মনে রাখবা, এই 4-5 ঘন্টা আমি সব সাবজেক্ট পড়তে যাব না, আমি হয়তোবা একটা বা দুইটা সাবজেক্ট চুজ করব, একটাও চুজ করতে পারি, দুইটাও চুজ করতে পারি, যেটার উপর আমার খুব রিসেন্ট টাইমে পরীক্ষা আছে, অথবা কালকে পরীক্ষা আছে, অথবা 2 দিন পরে পরীক্ষা আছে, অথবা নেক্সট সপ্তাহে পরীক্ষা আছে। তো পরীক্ষা আছে এমন একটা বা দুইটা চ্যাপ্টার বা দুইটা সাবজেক্ট আমি চুজ করব, ওইটা আমি এই প্যাটার্নে পড়বো। তোমরা ভাবতেছো 4-5 ঘন্টা টানা পড়বো না, টানা পড়লে মাথা কাজ করা বন্ধ করে দিবে। তোমাকে এটা সাইক্লিক ওয়েতে পড়তে হবে। কিভাবে? তুমি 45 মিনিট পড়ার পর অবশ্যই 10 মিনিট উঠে হাঁটাহাঁটি করবা। 45 মিনিট তুমি টেবিলে বসে পড়বা, তারপরে 10 মিনিট তুমি উঠে হাঁটাহাঁটি করবা। একটু বাসায় কিচেনে যাও, কিচেনে গিয়ে দেখো আম্মু কি কাজ করতেছে, আম্মু কোনো হেল্প লাগবে কিনা, একটু আব্বুর সাথে কথা বলে আসো যে আব্বু কি করতেছে। একটু ছোট ভাই বোনগুলোকে দেখো, অথবা তোমার যে প্রয়োজনীয় কাজ বা তোমার যে ধরো যদি অন্য কোনো কাজ থাকে সেটা তুমি সম্পূর্ণ করে ফেলো। এই 10 মিনিট একটা ব্রেক নাও, কিন্তু এই ব্রেকটা আবার বড় নেওয়া যাবে না। অনেকে যেটা করতে পারো, 45 মিনিট পরে 10 মিনিট হাতে মোবাইল নিলে, এই যে 10 মিনিট মোবাইল নিছো, দেখা যাবে 1 ঘন্টা চলে গেছে। এইটা হবে না, এইটা করা যাবে না, ঠিক আছে? সো 10 মিনিট মানে 10 মিনিট। দরকার হলে একটা অ্যালার্ম দাও, এই ব্রেক নেওয়ার শুরুতে তুমি একটা অ্যালার্ম দিবা, 10 মিনিট পর যখন অ্যালার্ম বাজবে আবার পড়তে বসে যাবা, আবার 45 মিনিট পড়বা, 45 মিনিট পরে আবার 10 মিনিটের ব্রেক,
আবার 45 মিনিট পড়বা, 10 মিনিটের ব্রেক, এইভাবে পড়তে থাকো। এই ছোট একটা ব্রেক নিলে তুমি দেখবা তোমার মনোযোগ ফেরত আসছে। এই ব্রেকের মাঝখানে তুমি একটু ধর নাস্তা খাইলা, একটু পানি খাইলা, একটু আম্মুর সাথে কথা বললা, তাহলে কি হবে, তোমার পড়ার দিকে যে মনোযোগ, অ্যাটেনশন, এই পুরো জিনিসটা আবার ফেরত হবে, তুমি রিচার্জ হয়ে যাবা। ঠিক আছে, রি এনার্জি চলে আসবে তোমার মধ্যে, দেন তুমি আবার পুরো দমে পড়তে পারবা। ঠিক আছে, এবং লাস্টে আজকে যা যা পড়লাম, যে এটা আমি ধরো 2 ঘন্টা পড়লাম, 3 ঘন্টা পড়লাম, 4 ঘন্টা পড়লাম, পড়া আমি এখন শেষ করতেছি, অবশ্যই অবশ্যই আমি লাস্টে আমি যেটা করব সেটা হচ্ছে 30 মিনিট রিভিশন দিব। আজকে দিনে যা যা পড়ছি এই পড়া জিনিসগুলো আমি 30 মিনিট রিভিশন দিব। এই রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা ভাবো যে ভাই আমি তো পড়ছি, এখন আবার রিভিশন দিব কেন, আমার তো মনে আছে না। তুমি ওই যে প্রথম পেজ থেকে আবার দেখা শুরু করো যে কি কি পড়ছো। তুমি ধরো 3 পেজ পড়ছো, তুমি এই 30 মিনিটে এই 3 পেজটা আবার প্রথম থেকে একবার দেখে আসো যে কি কি পড়লাম আজকে সারা দিনে। ঠিক আছে, তো এই 30 মিনিটের রিভিশন এটা খুবই ইম্পর্টেন্ট। আর মনে রাখবা উইকেন্ডে মানে ছুটির দিনে তুমি এই পুরো সপ্তাহ যা পড়ছো সেটা রিভিশন দিবা। পুরো সপ্তাহে যা পড়ছি সেটা রিভিশন দিব ছুটির দিনে, শুক্রবার বা শনিবার। এবং প্র্যাকটিস শিট সলভ করব, প্র্যাকটিস বুক সলভ করব। ছুটির দিনে আমার কাজই হবে পুরা সপ্তাহে যা যা পড়ছি সেটার উপর যে প্র্যাকটিস বুক অথবা মডেল টেস্ট সেটা নিজে নিজে দিয়ে ফেলা, নিজে নিজে দিয়ে নিজে নিজে যাচাই করা। এবং মনে রাখবা ভাইয়া কিন্তু অলরেডি লিখে দিছি, বারবার বলতেছি, সব সাবজেক্ট একসাথে পড়া এটা কিন্তু এই স্টেজে সবচেয়ে বড় ভুল। এই স্টেজে সবচেয়ে বড় ভুল হচ্ছে কি, সব সাবজেক্ট একসাথে পড়া। ওকে, এখন রিভিশন যেটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, রিভিশন স্ট্র্যাটেজি মনে রাখবা 3 ভাবে রিভিশন দিতে হবে তোমাকে। তোমাকে 3টা স্টাইলে রিভিশন দিতে হবে। আজকে যা পড়েছো তা আজকেই রিভিশন দিয়ে ফেলবা। আজকে যা পড়ছি তা আজকেই রিভিশন দিয়ে ফেলবো। 7 দিন পরে আজকে যা পড়ছি ওটা আবার রিভিশন দিব। আজকে যা পড়ছি এটা 7 দিন পরে গিয়ে আবার রিভিশন দিব। এরপর এক্সামের আগে গিয়ে আমি ফাইনাল রিভিশন দিব। এক্সামের আগে গিয়ে আমি ফাইনাল রিভিশন দিব। সো এই যে 7 দিন পর পর রিভিশন দিলে যেটা হবে, এই যে মাঝখানেরটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 7 দিন পর পর রিভিশন দেওয়া। দুঃখিত, 7 দিন পর পর তুমি যদি রিভিশন দাও তাহলে এই সপ্তাহে তুমি যা যা পড়ছো সব তোমার মাথায় একদম গেঁথে যাবে, একদম সেট হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন ভাই রিভিশন দিতে কিভাবে রিভিশন দিব? তো রিভিশন দেওয়ার অনেকগুলো টেকনিক আছে। একটা হলো তুমি যে খাতাগুলা লেখছো, আগে যে খাতাগুলাতে লেখছো ওই খাতাগুলো দেখে ফেলা। তুমি যে ভিডিও দেখছিলা সেই ভিডিওটা টেনে টেনে দেখে ফেলা বা স্পিড বাড়ায় দেখে ফেলা। তুমি যে বই বা যে প্র্যাকটিস বুক থেকে অঙ্কগুলা করছিলা সেই প্র্যাকটিস বুক বা বইটা তুমি দেখে ফেলা। আর তোমার যদি নিজে কোনো নোট থাকে, যে ভাই আমি নিজে একটা নোট করছিলাম, আমি নিজে নোট করছি, তাহলে সেই নোটগুলা তুমি দেখে ফেলবা। ফর্মুলা শিট, ওই যে বলছিলাম না ফর্মুলা একটা খাতায় লিখে ফেলা, সেই ফর্মুলা শিটটা দেখে তুমি রিভিশন দিয়ে ফেলবা। এবং তোমরা যদি এটা করতে পারো সেটা খুবই কাজে দিবে, সেটা হচ্ছে এরর নোটবুক। এরর নোটবুক মানে হচ্ছে তুমি যা যা ভুল করছো ওই ভুলগুলা লিখে রাখবা। ধরো এক জায়গায় তুমি F = ma এই সূত্রটা ভুল করছো, ওই সূত্রটা লিখে রাখবা যেটা ভুল করছিলাম। তাহলে এই খাতাতে, মানে এই ভুলের খাতা, এটা হচ্ছে ভুলের খাতা, এই ভুলের খাতাতে তুমি যখন লিখে রাখবা, ওই খাতা যখন তুমি রিভিশন দিবা তখন তোমার মাথায় গেঁথে যাবে যে এটা একবার ভুল করছি আর জীবনে ভুল করা যাবে না। এবং এইটা খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। তুমি উপরে লিখে রাখতে পারো যে ভুলের খাতা, তো এই ভুলের খাতাতে তুমি সকল ভুলগুলা লিখে রাখবা, দেখবা এই ভুলগুলা তোমার জীবনেও হবে না। এবং মনে রাখো, রিভিশন ছাড়া পড়ালেখা করা, রিভিশন ছাড়া পড়া ইজ ইকুয়াল টু কি, পানি ছাঁকনিতে ঢালা। পানি ছাঁকনিতে ঢালা। পানি পাতিলে ঢাকলে পাতিলে থাইকা যায়, কিন্তু এই পানি যদি পাতিলে না নিয়ে তুমি ছাঁকনি দিয়ে ঢালো কি হবে, পানি ছাঁকনি ভেদ করে চলে যাবে। তাহলে এই পানিটা তুমি স্টোর করতে পারবা না, সংরক্ষণ করতে পারবা না, তাই না? পাতিলে থাকলে সেটা থেকে যেত, কিন্তু ছাঁকনিতে ঢাললে সেটা কিন্তু ওই মাঝখান দিয়ে ফুটা ওইখান দিয়ে চলে যাবে। তো তুমি যদি রিভিশন না দাও, সেম তুমি আজকে পড়ছো কালকে এই পড়া চলে যাবে, মানে তুমি মাথা থেকে ভুলে যাবা। ঠিক আছে, ওই যে ছাঁকনিতে পানি ঢালার মতো, কোনো কিছুই স্টোর হবে না, ছাঁকনিতে কোনো কিছুই আটকায় থাকবে না, সব চলে যাবে তুমি যদি রিভিশন ছাড়া পড়ো। ঠিক আছে, তো রিভিশন দিতে হবে। রিভিশন আজকে যা পড়ছি তা আজকে রিভিশন দিয়ে ফেলবো ঘুমানোর আগে। 7 দিন পর পর রিভিশন দিব, পরীক্ষা আগে রিভিশন দিব। ছোট ছোট নোট করে রাখবো, ফর্মুলা শিট করব এবং ভুলের খাতা বানাবো। যা যা ভুল হয়েছে সব কিছু এই জিনিসে লিখে রাখবো।
ওকে, রিয়েলিটি চেক, একদম বাস্তব কথা বলবো। প্রথম যে বাস্তব কথা সেটা হচ্ছে এসএসসি তোমার জীবনের শেষ কিছু না, এসএসসি তোমার জীবনে মাত্র শুরু। তো তোমাকে এমন ভাবে পড়া উচিত যে এটা হচ্ছে ভবিষ্যতে বড় যুদ্ধের জন্য আমার প্রস্তুতি, ঠিক আছে? তো এসএসসি তোমার জীবনে মাত্র শুরু, এটা শেষ না। তো ওইভাবেই পড়ো, তোমার মধ্যে একটা হ্যাবিট নিয়ে আসো, অভ্যাস নিয়ে আসো, পড়াশোনার একটা স্টাইল বানাও, যে স্টাইলটা শুধু তো এসএসসি না, তুমি এইচএসসি তে, তুমি তোমার ভার্সিটি লাইফে তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? ওই স্টাইলটা বা ওই হ্যাবিট এখন থেকে তোমার নিজের মধ্যে বিল্ড আপ করো। আর একটা হচ্ছে একদিন যদি তোমার খারাপ যায়, যে আজকে পরীক্ষা দিলাম একদম খারাপ রেজাল্ট করছি, এইটাতে হতাশ হওয়া যাবে না। আজকে পরীক্ষাতে খারাপ করছো তো কি হয়েছে, কালকে পরীক্ষাতে ভালো করবা, অথবা তারপরে পরীক্ষাতে ভালো হবে। এমন হইতে পারে 1 মাস টানা পরীক্ষা দিছো, সব পরীক্ষা খারাপ হয়েছে, হইতেই পারে। তুমি চেষ্টা চালায় যাও, তুমি পড়ালেখা করতে থাকো, তুমি রিভিশন দিতে থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আজকে না হোক 1 মাস পরে তোমার রেজাল্ট ভালো হবেই হবে, রেজাল্ট ভালো হবেই হবে। তো মনে রাখো, একদিন খারাপ গেলে সব শেষ না, এখানেই শেষ না, খারাপ হইতেই পারে, তোমার রেজাল্ট খারাপ হইতেই পারে। আমাদের মেইন টার্গেট হলো এসএসসি বা বোর্ডে রেজাল্ট ভালো করা। এই মডেল টেস্টে রেজাল্ট ভালো করে আমার কিছুই যাবে আসবে না, আমাকে বোর্ডে রেজাল্টটা ভালো করতে হবে। তার জন্য এই মডেল টেস্ট গুলো আমরা সিরিয়াসলি দেওয়া শুরু করব, ঠিক আছে? ওকে, এবং মনে রাখো মেন্টাল টিপস, এটা তুমি মাথায় রাখবা, কম্পেয়ার করা যাবে না। তুমি অনেকে কম্পেয়ার করো যে আল্লাহ ও তো 100তে 100 পাইছে, আমি তো 100তে 25 পাইছি। না, তুমি 100তে 100 পাবা, কিন্তু তার জন্য টাইম দিতে হবে, পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে তুমি একদিন 100তে 100 পাবা। সেটা আজকেই সম্ভব না। আজকে হয়তো ও পাইছে কিন্তু তুমি পাও নাই, এবং এটা তুমি আজকেই ওকে ধরে ফেলতে পারবা না। তো কম্পেয়ারটা তুমি করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে টার্গেট সেট করতে হবে, যে ও 100তে 100 পাইছে, আমিও 100তে 100 পাবো। এই টার্গেট সেট করে কাজের নামে পড়তে হবে, প্রচুর লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, খালি ভিডিও দেখলে হবে না, ঠিক আছে? লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর মনে রাখবা এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা, নিয়মিত পড়াশোনা ইজ গ্রেটার দেন ট্যালেন্ট। ট্যালেন্টের থেকেও নিয়মিত পড়াশোনাটা বড়। অনেকে আছে না ট্যালেন্টেড, একবার দেখলে অঙ্ক পাইয়া যায়, তোমার হয়তো বা একবার না, তোমার হয়তো বা 5বার দেখলে তারপর অঙ্কটা মাথায় থাকে। তুমি ধারাবাহিকভাবে নিয়মিতভাবে 5বার করে অঙ্কটা করো না, সমস্যা কি? তখনই তো তুমি ওর থেকে আগায় যেতে পারবা। তো মনে রাখবা, নিয়মিত পড়াশোনা, ধারাবাহিকভাবে প্রোগ্রেস হওয়া, প্রতিদিন একটু একটু করে শিখা, এই সব কিছুর মাধ্যমে তুমি ট্যালেন্টকে বিট করতে পারবা। বুঝতে পারছো? তো মনে রাখো, ধারাবাহিকভাবে নিয়মিত পড়াশোনা করলে যে কোনো ট্যালেন্টকে তুমি বিট করতে পারবা। এবং এসএসসি কঠিন না, এসএসসি কঠিন না, ভুলভাবে প্রিপারেশন নিলে বা ভুলভাবে পড়লে কঠিন লাগবে। এসএসসি খুবই সহজ যদি তুমি ঠিকভাবে পড়ো, তোমার স্ট্র্যাটেজি যদি ঠিক হয়, তাহলে এসএসসি খুবই সহজ। এর জন্য আজকে থেকে প্রসেস ঠিক করো, আজকে থেকে তুমি কিভাবে পড়বা সেটা ঠিক করে ফেলো, আজকে থেকে তোমার স্ট্র্যাটেজি সাজায় ফেলো, কিভাবে রিভিশন দিবা, ভুলে খাতা বানাবো, ফর্মুলায় খাতা বানাবো, শর্টকাট হ্যাকসে খাতা বানাবো, বাংলার জন্য আলাদা, ইংলিশে আলাদা, এই ধরনের সকল জিনিস তুমি ঠিক করে ফেলো, ঠিক করে ওইভাবে কাজে নেমে পড়ো। এখনো সময় আছে, আজকে থেকে শুরু করলে তোমার এসএসসি তে A+ পাওয়া সম্ভব হবে। তো মনে রাখো, আজকে থেকে তুমি প্রসেস ঠিক করো, রেজাল্ট আসবেই আসবে ইনশাল্লাহ, তোমার রেজাল্ট ভালো হবেই হবে। এবং এটা কখন ভালো হবে? যখন তুমি সঠিকভাবে পড়বা, সঠিক স্ট্র্যাটেজিতে আগাবা, এবং নিয়মিত নিয়মিত পড়তে হবে, নিয়মিত। আজকে আমি কথা শুনে খুব উজ্জীবিত হয়ে আমি আজকে 10 ঘন্টা পড়লাম, কালকে 8 ঘন্টা পড়লাম, তারপর থেকে আমার পড়ার খবর নাই, এটা হবে না, এটা করলে হবে না। তোমাকে নিয়মিত পড়তে হবে। কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ট্যালেন্ট। কনসিস্টেন্সি তোমার যে কোনো ট্যালেন্টকে বিট দিতে পারবে, ঠিক আছে? তুমি যদি নিয়মিত ধারাবাহিকভাবে পড়ো, তুমি নিজেই যে কোনো ট্যালেন্টেড মানুষ বা যে কোনো কাউকে বিট দিতে পারবা, তুমি নিজেই জিপিএ 5 পাবা, তুমি নিজেই অনেক ভালো একটা নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? সো মনে রাখো, দ্য পিক অফ এভারেস্ট, এভারেস্টের যে চূড়া, এটা হায়ার না, ইটস নট হায়ার দেন দ্য উইল মানে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি অফ আ ডিটারমাইন্ড হার্ট। তোমার যদি মনে ইচ্ছা শক্তি অনেক দৃঢ় হয় যে আমি
জিপিএ 5 পাবোই পাবো, আমি ভালো রেজাল্ট করবই করব, আমি অনেক ভালো নাম্বার পাবোই পাবো, তাহলে এই যে তোমার ইচ্ছা শক্তি, এটা এভারেস্টের থেকেও বেশি হইতে হবে, এইটা এভারেস্টের থেকে উঁচুতে থাকতে হবে তোমার ইচ্ছা শক্তি, তাহলে তোমার জিপিএ 5 পাওয়াটা নিশ্চিত হবে। ঠিক আছে? সো ভাইয়া যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলো, এই কথাগুলো ফলো করো, ইনশাল্লাহ তোমার সফলতা আসবেই আসবে।